আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সাথে আসছি। আজকে শুক্রবার সন্ধ্যাবেলা একটা মোটামুটি আমাদের আজকে ছুটির দিন। এই ছুটির দিনে আমরা আজকে আপনাদের সাথে এমন একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আসলে আমাদের বাংলাদেশের মানুষজন বা আমাদের বাংলাদেশের যারা মেডিকেল পড়ুয়া তারা অনেকেই জানে না, কিন্তু একটা অনেক সুন্দর একটা আমাদের ক্যারিয়ারের জায়গা। আমরা এমবিবিএস এর পর যদি আমাদের ক্যারিয়ার, অনেকেই আমরা এমবিবিএস এর পর আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্পোর্টস মেডিসিন, এই বিষয়টা আমাদের অনেক অনেক ইন্টারেস্টিং একটা জায়গা জব আমাদের ক্যারিয়ারের জন্য। আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। আর আমাদের সাথে এই বিষয়ে, স্পোর্টস মেডিসিন বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মঞ্জুর হোসেন চৌধুরী ভাইয়া, যিনি বর্তমানে স্পোর্ট ফিজিশিয়ান হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ভাইয়াকে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ রেদওয়ান, আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই ছোট মানুষ, চেষ্টা করব যতটুকু ইনসাইটফুল কথাবার্তা বলা যায়। জি জি ভাইয়া। ভাইয়া, আমরা আজকে বলবো এই বিষয়টা এত বেশি প্রচলিত না ক্যারিয়ারের থেকে। যারা ইন্টারেস্টেড খুবই, তারা হয়তো যদি কেউ ঘাটাঘাটি করে তারা হয়তো জানতে পারে, কিন্তু বইয়ের বিষয়ে অনেক দেখা যায় এটাতে অনেক বেশি আগ্রহ থাকে। তারপর আমরা আজকে এটা নিয়ে কথা বলবো যাতে আমাদের ভবিষ্যতে যারা এমবিবিএস করছে, ফ্রেশ গ্রাজুয়েটরা, তারা উৎসাহ হয় এবং তাদের ক্যারিয়ারের একটা স্টেপ বা তারা এটা ভাবতে পারে। ভাইয়া, আমি যদি প্রথমেই আসলে আপনার পড়াশোনার একদম প্রথম দিকেই জানতে চাই ভাইয়া, এই যে আপনি স্কুল কলেজ এবং আপনার এমবিবিএস কোথা থেকে করেছিলেন বা কিভাবে আপনার এত দূর আসা, একটু যদি বলতেন please। ধন্যবাদ রেদওয়ান আপনাকে অতি সুন্দর কোশ্চেন করার জন্য। আমার স্কুল ছিল হচ্ছে, আমার আম্মা এবং আব্বা ব্যবসায়ী এবং আম্মা চাকরিজীবী। আম্মার চাকরি সূত্রে আমাকে দেশের প্রায় বিভিন্ন প্রান্তেই আম্মার সাথে সাথে যেতে হয়েছে, এবং আমার স্কুল একেবারে খুব অনেক স্কুলেই ছিল। আমার ছোটবেলাটাই শুরু হয়েছে ঢাকায় উত্তরাতে, হলিচল স্কুল অ্যান্ড কলেজ থেকে। তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে আম্মার চাকরি সূত্রে নোয়াখালীতে চলে যাওয়া, নোয়াখালী থেকে আমার স্কুল মানে এসএসসি, তারপরে এইচএসসিতে আবার ঢাকায় ব্যাক করা। ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজ থেকে আমি আমার এইচএসসি কমপ্লিট করছি। তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়া। কিন্তু যেহেতু ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, তাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি কুইট করে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে 2008-09 সেশনে ভর্তি হওয়া আমার। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমরা এরপর জানি যে আপনি বিবিএস শেষ করার পর আসলে আপনার ক্যারিয়ারটা আপনি বিভিন্ন সময় এই স্পোর্টস মেডিসিনের লেখালেখি, আপনি অনেক পত্রিকায় অনেক লেখালেখি করতেন আমাদের, আমরা জানি। এবং এরপরে আপনার ক্যারিয়ারটা আপনি পছন্দ করেছেন স্পোর্টস মেডিসিনে। আসলে স্পোর্টস মেডিসিনটা কি, আর এই ক্যারিয়ারটা পছন্দ করার কারণ কি, রিজনটা কি ভাইয়া? ধন্যবাদ রেদন। আসলে স্পোর্টস মেডিসিনের একটা ব্রাঞ্চ, যেটা আসলে মূলত স্পোর্টস ইনজুরি নিয়ে ডিল করে। স্পোর্টস ইনজুরি যদি আমি একটু ব্রডলি বলি, যে স্পোর্টস ইনজুরি কী টাইপের স্পোর্টস ইনজুরি হয়েছে, তার ম্যানেজমেন্ট কি হবে, তার রিহ্যাব প্রোগ্রাম কি হবে, সেটাই হচ্ছে স্পোর্টস মেডিসিন। কিন্তু স্পোর্টস মেডিসিন হচ্ছে একটা আমব্রেলার মতো, কারণ এটার নিচে অনেকগুলো জিনিস আছে, যেমন স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস নিউট্রিশন, বায়োমেকানিক্স। মানে স্পোর্টসটা আমরা জাস্ট ছোট্ট জিনিসটা দেখি যে একজন প্লেয়ার মাঠে খেলছেন অথবা ওয়ার্ম আপ করতেছেন, কিন্তু এর পিছনের পুরো যে সিনারিওটা, ওইটা পুরো সবসময় ক্যামেরার পিছনে থাকে। সো এখানে একটা বিশাল বড় একটা ফ্যাক্টর, অনেকগুলা মানুষ কাজ করে। স্পোর্টস ফিজিশিয়ান কাজ করে, স্পোর্টস ফিজিও কাজ করে, স্পোর্টস সাইকোলজিস্ট কাজ করে, স্পোর্টস নিউট্রিশনিস্ট কাজ করে। সো এটা অনেক বড় ফিল্ড, এবং স্পোর্টস মেডিসিন বলতে আমরা মূলত বুঝি যে স্পোর্টস ইনজুরি রিলেটেড, স্পোর্টস ইনজুরিগুলো কিভাবে ম্যানেজ হবে, এটার রিহ্যাব প্রোগ্রাম কি হবে, এবং প্লেয়ার কত আর্লি মাঠে ফিরতে পারবে, সেটাই হচ্ছে স্পোর্টস মেডিসিন ডিল করে।
সরি, আমরা আসলে জানি ভাই একজন প্লেয়ার তার মাঠে অনেকটুকু দিয়ে অনেক মানে মন উজাড় করে খেলাধুলা করে, কিন্তু অনেক সময় সে বিপদে পড়ে যায়, তার ইনজুরি হয়, ফ্র্যাকচার হয়, আমরা জানি যারা মেডিকেল সায়েন্স আমরা পড়াশোনা করি। তো আসলে এই যে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা, তাদেরকে নিয়মিত রেগুলার মোটিভেট করা, তাদের চিকিৎসা দেওয়া, মাঠে কোনো হঠাৎ করে ইনজুরি হলে ইনস্ট্যান্ট ওইটার চিকিৎসা দেওয়া, এই সব কিছুই আসলে আপনারা করে থাকেন। আপনাদের অনেক বেশি ভূমিকা থাকে একজন প্লেয়ারের সুস্থতার জন্য, একজন প্লেয়ার যাতে মাঠে তার ফিটনেস নিয়ে খেলতে পারে সেই বিষয়ে। তো ভাইয়া, এই যে স্পোর্টস মেডিসিন, এটার ক্যারিয়ারটা কিভাবে শুরু করা যায়, বা এটার জন্য কিভাবে ক্যারিয়ারটা শুরু করতে হয় ভাইয়া? ধন্যবাদ রেদওয়ান। মূলত কেরিয়ারটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়ে অফ লাইফ, আপনার ওয়ে অফ থিঙ্কিং এর উপরে। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখা গেছে যে অনেকে পাবলিক হেলথে কেরিয়ার করে অনেক হ্যাপি আছে, আবার অনেকে দেখা গেছে যে এফসিপিএস মেডিসিন, তারপরে তার লাইফে হ্যাপিনেস নেই। সো আপনার লাইফের চাওয়া পাওয়া কি এবং আপনার আপনার লাইফের ওয়ে এবং গোল কি, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। আপনার টোটালি আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আপনার চাওয়া পাওয়া লাইফের এবং আপনার লাইফের এইম অ্যান্ড গোল, এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি যে কোনো বিষয়ে কেরিয়ার করে, আমি মেডিকেল সায়েন্স বলবো না, যে কোনো বিষয়ে, আপনি ইসলামিক ইতিহাসে অনার্স করেন, মাস্টার্স করেন, যদি আপনি মাদ্রাসাতে শিক্ষকতা করেন এবং আপনি যদি চিন্তা করেন যে আমি খুব হ্যাপি, তাহলে হ্যাপি। আমি আমার মেডিকেল কলেজের এক ইমিডিয়েট জুনিয়র আছে, যার তার সাথে আমার খুব সখ্যতা ছিল। তার খুব ফিফথ ইয়ার থেকে তার লাইফ গোল ছিল যে সে তার এলাকাতে চলে যাবে, নাটোরে চলে যাবে, সে এফসিজিপি করবে, ডিএমইউ করবে, আর হচ্ছে এফএমডি মানে ফ্যামিলি মেডিসিনের ডিপ্লোমা করবে, করে সে তার জিপি প্র্যাকটিস করবে। এবং সে তাই তাই করতেছে এবং সে খুব হ্যাপি আছে। তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, ভাই আমি খুব ভালো আছি। সো কেরিয়ারটা মূলত ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ডেডিকেশন লেভেল, ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ লাইফ লিড, আপনি কিভাবে লাইফ লিড করতে চান। সো স্পোর্টস মেডিসিনের কেরিয়ারটা যে কেউ যদি আগ্রহী হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত স্পোর্টস মেডিসিনের কেরিয়ারটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ বাংলাদেশে খুব কম সংখ্যক ফেডারেশন আছে যারা পিওরলি স্পোর্টস ফিজিশিয়ান ব্যবহার করছেন। আমার মনে হয় শুধু একটা ফেডারেশন বা একটা বোর্ডই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা পিওরলি স্পোর্টস ফিজিশিয়ানকে জব দিচ্ছে। আদারওয়াইজ অন্য কোনো ফেডারেশন কিন্তু ফুল টাইম কোনো ডাক্তার নিচ্ছে না, তারা পার্ট টাইম বেসিস ডক্টর নিচ্ছে, ডক্টর দিয়ে কাজ করাচ্ছে। তো যেহেতু ফিল্ডটা খুব ন্যারো বাংলাদেশে, ফেডারেশন অনেকগুলো আছে, প্রচুর খেলাধুলা হচ্ছে, শুটিং ফেডারেশন, কাবাডি, ভলিবল, ফুটবল, ক্রিকেট, কোনো না কোনো মোটামুটি সব ফেডারেশনে সারা বছর খেলা চলতেছে। বছরে 8 মাস এদের একটা ক্যালেন্ডার থাকে, বছরে 8 মাস কোনো না কোনো সব ফেডারেশনে কোনো না কোনো ইভেন্ট থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফেডারেশন গুলা ফুল টাইম ডক্টর নেয় না। তো এইখানের যে ফিল্ডটা, ওয়ার্কিং ফিল্ড অনেক ন্যারো। আর এতটুকু ন্যারো থাকতো না যদি আমাদের ডক্টররা এখানে ক্যারিয়ার করতে আগ্রহী হতো। আর আগ্রহ প্রকাশ করার আরেকটা না করার একটা বড় কারণ হচ্ছে, যেহেতু আমার ফিল্ড অনেক ন্যারো, আমি পড়াশোনা করে আসলাম, কোথায় জব করব, কি করব, আমার ফিউচার কি, এই একটা কনফিউশনের জন্য দেখা যাচ্ছে অনেক ডক্টরই ইন্টারেস্ট থাকার পরেও মানে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস ফিজিশিয়ান হিসেবে ক্যারিয়ার করতে আগ্রহী হয় না। কিন্তু যদি সিনিয়ররা প্লাস হচ্ছে যারাই বা এইসব ফিল্ডে কাজ করতে আগ্রহী, তারা যদি একটু আগ্রহ নিয়ে কাজ করে, প্লাস হচ্ছে যেসব ফেডারেশনে যারা টেম্পোরারি, মাঝে মধ্যে আমার সিনিয়রদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা মাঝে মধ্যে টেম্পোরারি হিসেবে কাজ করেন, আপনারা যদি কাজ না করে একজন স্পোর্টস ফিজিশিয়ানকে অথবা একজন জুনিয়রকে ইনভলভ করে দেন, তাহলে কিন্তু তার ইন্টারেস্ট চলে আসবে যে আমি এখানে কাজ করি, এখানে একটা ভালো ফিউচার আছে। কিন্তু দেখা গেছে কি যে এই টেম্পোরারি বেসিস ডক্টররা কাজ করে দেওয়ার জন্য ওই জায়গাটা ন্যারোই থেকে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক কিছু জানতে পেরেছি ভাইয়া। আসলে স্পোর্টস মেডিসিন, এখন যদি জানতে চাই যে স্পোর্টস মেডিসিনে ক্যারিয়ার করার জন্য ভাইয়া কি ধরনের ডিগ্রি নিতে হয় বা কিভাবে পড়াশোনাটা করতে হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ রেদওয়ান। স্পোর্টস মেডিসিনে এখন পর্যন্ত 3 ধরনের ডিগ্রি নেওয়া যায়, সেটা হচ্ছে ডিপ্লোমা, মাস্টার্স আর হচ্ছে পিএইচডি। এছাড়া কিছু ফেলোশিপ বা কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে। আর
আমার জানা মতে সারা বিশ্বে মাত্র 30টা দেশেই শুধুমাত্র স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করা যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এর মধ্যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইংল্যান্ড, এদের ডিগ্রিগুলো স্পোর্টসে, যেটা এরা খুব অ্যাফিলিয়েটেড, মানে এরা প্রচুর খেলাধুলার সাথে অ্যাফিলিয়েটেড এবং প্রচুর স্পোর্টসের সাথে ইনভলভ এদের লোকজন। তাই এদের 3জনের ডিগ্রির মানটা এবং হচ্ছে 3জনের ফিল্ড ওয়ার্কের ফ্যাসিলিটিটা অনেক বেশি পাওয়া যায়। এছাড়া অন্যান্য দেশগুলো, সুইজারল্যান্ড অথবা নরওয়ে, ইউরোপের অনেক বড় বড় দেশগুলো, জার্মানি, তারা স্পোর্টস মেডিসিনের ডিগ্রি অফার করে, কিন্তু কাজের ক্ষেত্রে যদি আমি এক্সপোজার চিন্তা করি তাহলে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড, এই 3 জায়গা থেকে যদি আমি ডিপ্লোমা অথবা ফেলোশিপ অথবা মাস্টার্স অথবা পিএইচডি করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো। ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের বাংলাদেশ থেকে কি এই কোনো ডিগ্রি দেওয়া হয় কিনা, বা বাংলাদেশ ছাড়া শুধু কি ইন্ডিয়াতে, নাকি আমাদের অন্য কোনো দেশেও এই ধরনের ডিগ্রি দেওয়া হয়, বা বাংলাদেশে এই ডিগ্রি থাকলে তার মানটা কেমন ভাইয়া? বাংলাদেশে এখন পর্যন্ত ওরকম কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান এরকম ডিগ্রির চালু করে নাই এখনো। বিএসএম একটা প্ল্যানিং ছিল যে তাদের স্পোর্টস মেডিসিনে এমডি কোর্স চালু করার, কিন্তু এখনো সেটা প্রক্রিয়াধীনই আছে আমার জানা মতে। তবে যদি এটা যেহেতু একটা কস্টিং এর ব্যাপার, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা, আবার যেহেতু একটা আমার খুব কনফিউজিং কেরিয়ার, কারণ হচ্ছে দেশের বাইরে কেরিয়ারটা খুবই স্মুথ কেরিয়ার, কারণ আমি যেহেতু ইন্ডিয়াতে পড়াশোনা করছি আমি দেখছি ওদের প্রচুর স্পোর্টস হয়। ওরা ক্রিকেটকে এখন ফোকাসই করে না, কারণ ওরা এখন ক্রিকেটে যা যা পাওয়ার তা তা অলরেডি ওরা পেয়ে গেছে। টি20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওরা এখন অলিম্পিক গেমস গুলোতে ফোকাস করতেছে। তো গেমস গুলোতে ফোকাস করাতে লাস্ট 2 or 3 ইয়ার্স এর মধ্যে ওদের 7টা স্পোর্টস ইউনিভার্সিটি নতুন করে তৈরি হয়েছে, কারণ স্পোর্টসের ক্যারিয়ারটা এত ডিমান্ডেবল, ফিজিশিয়ান গুলো এত ডিমান্ডেবল, কারণ ওরা প্রচুর হকি ফেডারেশনের জন্য একজন ডক্টর নিচ্ছে, তারা ফুটবলের জন্য আলাদা ডক্টর নিচ্ছে, আইস স্কেটিং এর জন্য আলাদা ডক্টর নিচ্ছে, ভলিবল, হ্যান্ডবল সবকিছুতে ডক্টর নিচ্ছে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি আমাদের দেশে ফেডারেশন আছে অনেকগুলা, খেলা হচ্ছে তাদের, কিন্তু তারা ডক্টর ইনভলভমেন্ট করতেছে না, আর করলেও পার্ট টাইম বেসিস ডক্টর ইনভলভ করতেছে। তাই একজন ডক্টরকে যদি ফুল টাইম না নেওয়া হয় বা পার্ট টাইমও যদি একজন স্পোর্টস ফিজিশিয়ান হিসেবে যে ক্লিয়ার করতে আগ্রহী তাকে সুযোগ না দেওয়া হয়, তাহলে এই উইংটা স্পোর্টস ফিজিশিয়ান বা স্পোর্টস মেডিসিনের ক্যারিয়ারটা ন্যারোই থেকে যাবে। সো আপনাকে একে তো কাজ করার ফিল্ড দিতে হবে, সেকেন্ড হচ্ছে দেশে সম্ভব হলে দেশের যেসব আমাদের মেডিকেল ইউনিভার্সিটি আছে তাতে কোর্স চালু করতে হবে। এক কাজ করা যায় যে মানে আমার মতে আপনি যদি ইন্ডিয়া যেমন কি করে, ওরা প্রচুর পরিমাণ ডক্টর এক্সপোর্ট করে, ওরা প্রচুর পরিমাণ, আমার খুব যেহেতু আমি পড়াশোনা করছি ইন্ডিয়াতে, প্লাস বিভিন্ন আমার কেরিয়ারের জন্য আমাকে বিভিন্ন দেশে যখন আমি গেছি তখন আমি দেখছি যে আমরা কি করি, আমরা শ্রমিক এক্সপোর্ট করি, কিন্তু ইন্ডিয়ানরা দেখলাম যে ওরা ব্রেন এক্সপোর্ট করে। মানে দেখা গেছে যে খুব স্কিল হ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা ডক্টর, তাদেরকে এক্সপোর্ট করে, তাদেরকে অন্য দেশে কেরিয়ার করা দেওয়ার জন্য অথবা সুযোগ করে দেয়। আমি শ্রীলঙ্কান টিমের সাথে কাজ করার, আমার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 টিমের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তখন ওদের ম্যানেজার ছিল পারভেজ মারুফ আমার বললো যে তুমি শ্রীলঙ্কাতে চলে আসো। আমি বললাম কেন শ্রীলঙ্কাতে আসবো? বলছে ডক্টর তুমি বিলিভ করবা না, আমাদের শ্রীলঙ্কাতে সব ডক্টর ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, শ্রীলঙ্কান ডক্টর খুব কম, এবং যত স্পেশালিস্ট আছে, যত ফিল্ডে যত স্পেশালিস্ট আছে ম্যাক্সিমাম স্পেশালিস্ট ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। সেম আমি জাপানি স্কলারশিপে যখন অ্যাপ্লাই করলাম, প্রচুর প্রফেসরের সাথে আমার কথা হচ্ছিল, তখন প্রফেসররা বললো যে তুমি বাঙালি না ইন্ডিয়ান, মানে তারা ইন্ডিয়ান। আমাদের বাঙালিদের কিছু সমস্যা থাকে যে আমরা দেখা গেছে যে পুঁথিগত বিদ্যা অথবা মানে বইয়ের বাইরে অথবা আমার অ্যাজ ইউজুয়াল লাইফের বাইরে আমরা কিছু
শিখতেও চায় না, জানতেও চায় না। দেখা গেছে একটা প্রপোজাল লিখতে দিল একটা প্রফেসরকে, আমি একটা মেইল, দেখা গেছে একটা মেইলই আমি খুব সুন্দর করে লিখতে পারতেছি না, একটা মেইলের বডি কেমন হবে সেটাই আমি লিখতে পারতেছি না, একটা প্রেজেন্টেশন বা একটা ও রিকমেন্ডেশন লেটার লিখতে বললো, অথবা একটা রিকমেন্ডেশন লেটার লিখতে বললো, আমি আমার কি করলাম, গুগল থেকে কপি পেস্ট করে একটা রিকমেন্ডেশন লেটার আমার প্রফেসরকে দিয়ে সাইন করে নিলাম। ও কিন্তু বুঝে যায়, বাইরের দেশের প্রফেসররা একটা রিকমেন্ডেশন লেটার পড়লেই বুঝে ফেলে যে এটা আমি লিখছি না আমি গুগল থেকে কপি পেস্ট করছি। সেম দেখা গেছে যে ওরা মোটিভেশন লেটার চায়, মোটিভেশন লেটারটাও সেম হয়ে যায়। দেখা গেছে যে আমি 2-4টা গুগল থেকে এখান থেকে অর্ধেক ওখান থেকে অর্ধেক নিয়ে আমি এটা তৈরি করে ফেলছি। পরে যখন আমি কোনো প্রফেসরকে মেইল করি তখন তো সে বলে, মানে ফার্দার আর কমিউনিকেশনটা আগায় না। সো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ডক্টরদের একটা বড় ল্যাকেন্স আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি যখন কাজ করতে গিয়ে বা যখন আমি বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি তখন আমি এই ল্যাকেন্সগুলো দেখছি। সো যদি একেবারে বলি যে স্পোর্টস মেডিসিনে যদি কেরিয়ার করতে চায় কেউ, তাকে ফার্স্টে হচ্ছে ডেডিকেশন থাকতে হবে। কারণ হচ্ছে এটা দেশে এখন পর্যন্ত ফিউচার খুবই কম, কারণ ভ্যাকেন্সি অথবা এমপ্লয়মেন্টের এরিয়া এখন পর্যন্ত পিওর স্পোর্টস মেডিসিন বা পিওর স্পোর্টস ফিজিশিয়ান নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর হচ্ছে বিকেএসপি। তাও বিকেএসপিতে একটা পজিশন ঢাকা বিকেএসপিতে, বাকি যে 7টা বিকেএসপি এখন অনগোয়িং আছে বা অ্যাক্টিভ আছে তাদের সেখানে কোনো স্পোর্টস ফিজিশিয়ান নাই। শুধু ঢাকা বিকেএসপিতে স্পোর্টস ফিজিশিয়ান আছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 2জন স্পোর্টস ফিজিশিয়ান আছে। সো স্পোর্টস ফিজিশিয়ান সারা বাংলাদেশেই মাত্র দেখা গেছে 3জন মাত্র, কিন্তু আমাদের স্পোর্টসের ফেডারেশন অনেক বেশি, স্পোর্টসের ব্যাপ্তি অনেক বেশি। সো এরিয়ার করতে হলে আপনাকে ক্যালকুলেটিভ হইতে হবে, কারণ দেশের ক্যারিয়ারটা খুব স্টেবল না, দেশের বাইরে আবার ক্যারিয়ারটা খুব ফিক্সড, কারণ পার্শ্ববর্তী দেশ এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপে, এশিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আপনি সৌদি আরব বা চায়নার কোনো খুব থার্ড ডিভিশন খেলে এরকম কোনো ক্লাবে কাজ করবেন, তাহলে চিন্তা করেন আপনার ডলারে কেমন স্যালারি হতে পারে। রেদওয়ান। জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এক্ষেত্রে যারা বিদেশে, আমাদের দেশে যেহেতু সুযোগ খুবই কম, এক্ষেত্রে বাইরের দেশে যদি কেউ যদি ক্যারিয়ার করতে চায় এই বিষয়ে, সে কিভাবে ওখানে অ্যাপ্লাই করতে পারে বা কিভাবে যেতে পারে, বা তখন তার তার জন্য কি ধরনের ডিগ্রি নিলে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা ওই জবটা পাওয়া খুব ইজি হয়? ধন্যবাদ রেদন। স্পোর্টস মেডিসিনে সবচেয়ে ইজিয়েস্ট না, সবচেয়ে ভালো হয় হচ্ছে মাস্টার্স করা স্পোর্টস মেডিসিনে। মাস্টার্স সাধারণত ইউরোপ অথবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড এই ধরনের, অথবা ইউএসএ থেকে যদি মাস্টার্স করা যায়, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াটা ফার্স্ট প্রায়োরিটি পায়। থার্ডলি যেহেতু স্পোর্টস কান্ট্রি হিসেবে ইন্ডিয়ার একটা ভালো প্রায়োরিটি আসবে, কিন্তু বাঙালির কাছে তো আর বিলেতি ডিগ্রি বলতে খুব কষ্টই, বিলেতি ডিগ্রি বলতে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ান ডিগ্রি ছাড়া বাঙালি খুব একটা ধরে না। ইভেন চায়নার ডিগ্রিও বা খুব বাইরের দেশে চায়নার একটা ভালো চাইনিজ অথবা জাপানিজ ডিগ্রির দাম থাকলেও বাঙালির কাছে সবসময় মানে আমেরিকা অথবা ইউকের ডিগ্রির একটা ভালো দাম থাকে আর কি। কিন্তু কেরিয়ার করতে গেলে আমি মনে করি যে ফার্স্ট হচ্ছে স্পোর্টস মেডিসিনে আপনাকে প্রচুর স্কিল হ্যান্ড হইতে হবে, কারণ আপনি এলিট প্লেয়ারদের নিয়ে কাজ করবেন, একেবারে খুব এলিট। আপনার মানে আপনার একটা ডিসিশন অথবা আপনার একটা প্রসিডিউর উপর ডিপেন্ড করবে সামনের ম্যাচটা ওই প্লেয়ারটা খেলতে পারবে কিনা, অথবা কত আর্লি সে স্পোর্টসে অন দ্য ফিল্ড সে ফিরে আসতে পারবে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার একটা ইন্টারভেনশন অথবা আপনার একটা ডিসিশনের উপরে। এবং স্পোর্টসে যারা কাজ করে তাদেরকে প্রচুর পরিমাণে কনসার্ন থাকতে হয় কিছু ব্যাপারে, কারণ হচ্ছে স্পোর্টসের সব ধরনের ওষুধ অথবা সব ধরনের ফুড আপনি ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, ওদের কিছু নিষেধাজ্ঞা আছে। যেমন সব ড্রাগ খেতে প্লেয়াররা নিতে পারে না, সব ধরনের খাওয়া প্লেয়াররা খাইতে পারে না, সব ধরনের সাপ্লিমেন্ট প্লেয়াররা কিন্তু ইউজ করতে পারে না, যেহেতু ডোপ টেস্ট হয়, যেটা ওদের পারফরমেন্স বৃদ্ধি করবে বা এনহ্যান্স করবে, এরকম ফুড কিন্তু ওরা নিতে পারে না। সো আপনাকে অনেক ক্যালকুলেটিভ হইতে হয় এবং প্রচুর পরিমাণে স্কিল হইতে হয়। তো স্পোর্টস মেডিসিনে ক্যারিয়ার করলে আমার মনে হয় যে স্কিল হ্যান্ডটা খুব জরুরি।
এক। সেকেন্ড হচ্ছে যে ডেডিকেশন লাগবে, যে কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ডে আপনি ক্যারিয়ার করতে চাইলে আপনার ডেডিকেশনটা লাগবে অনেক বেশি। আর ডিগ্রির জন্য আপনি, আমার মনে হয় ইউকে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, এই অথবা সিঙ্গাপুরের নানিয়াং ইউনিভার্সিটি, ওরাও খুব ভালো অফার করে। বিভিন্ন দেশের 30টা, প্রায় বিশ্বের প্রায় 30টা দেশই আপনার স্পোর্টস মেডিসিনে মাস্টার্স, ডিপ্লোমা অথবা পিএইচডি অফার করে। এছাড়া জাপানও আছে অন্যতম। তাদের থেকে যে কোনো মানে ডিগ্রিটা তো আসলে স্পোর্টসের, যেহেতু আমাদের বিএমডিসি অ্যাপ্রুভাল নাই স্পোর্টসের কোনো ডিগ্রি, দেশে কাজ করতে গেলে আপনার তাহলে ওটার চিন্তা করে আপনার কোনো কিছু, ওটার চিন্তা করে লাভ হবে না। কারণ যেহেতু আপনি স্পোর্টসে কোনো ডিগ্রি করে এসে, সেটা ইউএসএ থেকে হোক আর ইউকে থেকে হোক, এই মাস্টার্সটা অথবা মাঝে মধ্যে ইকুইভ্যালেন্ট করে দেয় ডিপ্লোমার, তো খুব একটা কাজ হবে না। কিন্তু অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ক্লিয়ার করতে হলে আপনার যে কোনো একটা ভালো ইনস্টিটিউট, যে কোনো দেশেরই হোক সেটা, যে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে আপনি যদি মাস্টার্স করে আসেন এবং আপনার যদি স্কিল হ্যান্ড জানা থাকে প্রসিডিউর গুলা, ইন্টারভেনশন গুলা, তাহলে আপনার জন্য ক্যারিয়ার করাটা খুব ইজি হবে আর কি। ধন্যবাদ ভাইয়া। ভাই এই ক্ষেত্রে যদি কেউ ইউকে, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরে পড়াশোনা করতে যায় এই বিষয়ে, তো মাস্টার্স করতে যায়, সেক্ষেত্রে তার খরচপাতি কেমন হয়, বা এই বিষয়ে এই পড়াশোনার জন্য কি সে কোনো স্কলারশিপ নিয়ে গিয়ে পড়তে পারে, নাকি সব ব্যক্তিগত খরচেই তাকে ওখানে পড়াশোনা করতে হয়? না, প্রচুর পরিমাণে স্কলারশিপ অফার করে ম্যাক্সিমাম অনেকগুলা দেশের ইউনিভার্সিটি গুলা। গভর্নমেন্ট প্রচুর পরিমাণে স্কলারশিপ অফার করে, শুধু জাস্ট আমাদের চোখ কান খোলা রাখতে হয়। এবং আমাদের গভর্নমেন্টও, শিক্ষা অধিদপ্তর প্লাস হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে এবং ওনার জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে কয়েকটা স্কলারশিপ, কয়েকটা ফেলোশিপ গত কয়েক বছর ধরে চালু আছে। সো যেহেতু আমাদের একটা বড় সমস্যা যে কি, আমাদের ডক্টররা এই জিনিসগুলো একটু খুব মানে চোখ কান খোলা কম রাখে, অথবা এগুলা নিয়ে খুব একটা ঘাটে না। দেখা গেছে যে অ্যাজ ইউজুয়াল কোনো সিনিয়র কে দেখে, আচ্ছা ঠিক আছে ভাইয়া এফসিপিএস করছে মেডিসিনে, আমিও এফসিপিএস করবো মেডিসিনে, মানে ডিফারেন্ট কিছু, মানে আউট অফ দ্য বক্স এসে কিছু চিন্তা করবে, এই জিনিসগুলো আমাদের ডক্টরদের মধ্যে খুবই কম পাওয়া যায়। মানে আমরা একজনকে আরেকজনকে ফলো করতে খুব পছন্দ করি, কিন্তু তার মেধা অথবা তার এই ক্যারিয়ারের পিছনে ডেডিকেশন গুলা বা পিছনের গল্পগুলো কিন্তু আমরা না জানি না। মনে করে যে হয়ে গেছে বা করে ফেলছে, আমিও পারবো। হ্যাঁ, আপনি পারবেন, কিন্তু আপনার ওই ধরনের ডেডিকেশন, ওই ধরনের লেভেলের ডেডিকেশন থাকবে। সো আউট অফ দ্য বক্স চিন্তা করে যদি কেউ স্পোর্টস মেডিসিনে ক্যারিয়ার করতে চায় তাহলে ভালো। আর ইউকে, অস্ট্রিয়াতে প্রায় বাংলা টাকায় যদি আমি ধরি, তাহলে মাস্টার্স করতে প্রায়, যদি কেউ ব্যক্তিগত টাকায় করতে চায়, প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে যায়, ইউনিভার্সিটি খরচ। তারপরে তো তার অ্যাকোমোডেশন আছে, ফুড আছে, স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ অথবা ইউনিভার্সিটির স্ব স্কলারশিপ অথবা গভর্নমেন্ট স্কলারশিপ গুলো পাইলে তাহলে হচ্ছে টোটালি ফ্রি অফ কস্টে করে আসা যায়। আর ইন্ডিয়াতে যদি কেউ করতে চায়, অথবা সিঙ্গাপুরে যেমন নানিয়াং খুব ভালো, ওরা বাংলা টাকায় 5 লাখ টাকা লাগে শুধু ওদের ইউনিভার্সিটি খরচ, বাকি অ্যাকোমোডেশন আর ফুড। ইন্ডিয়াতে মোটামুটি মাস্টার্স করতে ম্যাক্সিমাম 3 লাখ রুপি, 4 লাখ রুপির মতো খরচ হয়। থাইল্যান্ডে প্রায় ফুড অ্যাকোমোডেশন সব মিলা আপনার 5 লাখের মতো খরচ হবে আর কি। বাট আমি বারবারই বলি যে বাংলাদেশের যে কেরিয়ার বা যে সিনারিও, ভ্যাকেন্সি যে সিনারিও, এটা খুবই ন্যারো, মানে এটাকে আপনাকে রিস্ক নিয়ে আসতে হবে। সোফার আমি যতটুকু জানি বাংলাদেশের মাত্র 4 কি 5 জন ডক্টর যারা স্পোর্টসের ট্রেনিং হোক, ফেলোশিপ হোক, ডিপ্লোমা হোক, মাস্টার্স হোক করেছেন। তার মানে প্রায় 1 লাখ ডক্টর বের হয়ে গেছেন, তার মধ্যে মাত্র 5 জন ডক্টর, বা যদি আমি এটা খুব বেশিও ধরি, যদি আমার জানার পরিধি কম থাকে, তাহলে 10 জন ডক্টর, মানে 10, মানে লাখে 10 জন মাত্র আপনার হচ্ছে এই রিস্কটা নিছে। সো যদি আমি আবারও বলি, আপনার উপর স্কিল যদি ঠিক থাকে, এবং প্রতিষ্ঠানটা আসলে খুব একটা বড় না, হাতের কাজ, আপনার ইন দা এন্ড অফ দ্য ডে আপনি কতটা এক্সপার্ট এবং কত আর্লি প্লেয়ারকে আপনি ফিল্ডে ফিরিয়ে আনতে পারলেন, সেটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার কেরিয়ার সাকসেস। আপনি খুব বেশি জানেন, খুব বেশি ভালো পারেন, কিন্তু আপনি কাজের ক্ষেত্রে তা প্রমাণ করতে না পারলে, আলটিমেট ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু জিরোই।
ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমরা যদি এখন জানতে চাই আসলে এইটার জন্য কি কোনো বয়সসীমা আছে কিনা, এই জবের জন্য যে এত বছর পর্যন্ত জবটা করতে হয় বা এত বছর এটা ঢুকতে হয় জবে, এরকম কোনো বয়সসীমা কি আছে কিনা এই জবের করার ক্ষেত্রে? না, তো এই পড়াশোনা প্লাস হচ্ছে জব এখন পর্যন্ত কোনো একটা লিমিটেশন নাই, কিন্তু আপনার তো একটা যেহেতু স্পোর্টস ফিজিশিয়ানের অনেক কাজ, স্পোর্টস ফিজিশিয়ানের মূলত প্রচুর স্ট্যামিনা থাকতে হয়, কারণ হচ্ছে যে খুব আর্লি আপনি কিন্তু খুব বেশি সময় পাবেন না আপনাকে মাঠে। যদি আমি ক্রিকেটের কথাই বলি, আপনি একজন কনকাশন হলো বা হেড ইঞ্জুরি হলো, আপনি খুব আর্লি গিয়ে তাকে অ্যাসেস করে আপনি মাঠে সে থাকবে না, খুব আর্লি ডিসিশন দিয়ে আবার মাঠ থেকে ফিরত চলে আসা। তো এই জিনিসগুলো তো আপনাকে খুব অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ না হলে এই জিনিসগুলো খুব করা টাফ। তো বয়স সীমা নাই, কিন্তু একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে বয়স এবং স্ট্যামিনা। আপনি কত আর্লি মাঠে গেলেন, কত আর্লি আপনি প্লেয়ারকে রেসপন্স করলেন, এগুলো কিন্তু আপনাকে খুব মানে ইনস্ট্যান্ট অনেকগুলো ডিসিশন নিতে হয়। স্পোর্টস মেডিসিনের ম্যাক্সিমাম ডিসিশনই ইনস্ট্যান্ট নিতে হয়। দেখা গেছে যে খুব ইনজুর্ড প্লেয়ার কিন্তু যেমন আমি তামিম ভাইয়ের কথাই যদি বলি, যে এশিয়া কাপে উনি কিন্তু ভাঙা হাত নিয়ে খেলে ফেলছেন, বা বিপিএল এ মাশরাফি ভাই প্রায় সিলাই নিয়ে 10-12টা সিলাই নিয়ে উনি ম্যাচ খেলে ফেলছেন। তো এগুলা কিন্তু স্পোর্টস ফিজিশিয়ান অথবা স্পোর্টস ফিজিও খুব আর্লি ডিসিশন দিয়ে ফেলতে হয়, যে তুমি খেলবা, তুমি ওকে। মানে এই জিনিসগুলো খুব বয়সটা অতটা ডিপেন্ড করে না, কিন্তু আপনাকে কতটা অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভেট ইনস্ট্যান্ট ডিসিশন এবং হচ্ছে অ্যাক্টিভ থাকাটা আপনার জন্য খুব জরুরি আর কি। ধন্যবাদ ভাইয়া, আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভাইয়া, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি এই বিষয়ে ক্যারিয়ার করেছেন, এখন বর্তমানে আমাদের জাতীয় দলের প্লেয়ারদের সাথে কাজ করছেন। তো কখনো কি আপনার এমন কোনো স্মৃতি আছে যে আপনাকে খুবই এটা ইন্সপায়ার্ড করে, আপনি এখানে এসেছেন এটা এই জিনিসটা, বা কোনো প্লেয়ারকে সুস্থতা দেয়া, ট্রিটমেন্ট দেয়া, এরকম কোনো একটা মানে স্মৃতি আছে যেটা খুবই আপনাকে অনুপ্রেরণা যোগায়, সবসময় উৎসাহ দেয়? খুব রিসেন্ট একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের পঞ্চপাণ্ডবের একজনই ভদ্রলোকের গ্রেড টোতে একটা ব্লাড ক্লট হয়ে গেছে। তো উনি এটা কম্পেনসেশন করতে গিয়ে ওনার হ্যামস্ট্রিংটা অনেক টাইট হয়ে গেছে। তো উনি দেখা গেছে যে ঠিক মতো ফুটওয়ার্ক করতে পারতেছে না, প্লেস করতে পারতেছে না, কিন্তু ওনাকে যেহেতু উনি টিমের ক্যাপ্টেন এবং কি প্লেয়ার, তো ওনাকে খেলতেই হবে। সো ফ্রাইডে উনি আমাকে জানালেন যে উনি আর এই অবস্থা। আমি আমার যেই ডিপার্টমেন্টের হেড দেবাশিস চৌধুরী ডাক্তার, ওনার সাথে কনসাল্ট করলাম। কনসাল্ট করে স্যার বললেন যে তুমি নেল বেডের যে কালেকশন আছে ওটা ড্রিল করে বের করে দাও, তাহলে ও রিলিফ পাবে এবং ওর যে ও তাহলে ও অ্যাঙ্কেল কম্পেনসেট করতে গিয়ে হ্যামস্ট্রিং এর আর ইনজুরিটা ও ফিল করবে না। তো আমি ভদ্রলোককে বললাম যে ভাইয়া আপনি চলে আসেন তাহলে শুক্রবারে, যেহেতু ওনার শনিবারে ম্যাচ আছে, শুক্রবারে চলে আসেন, তাহলে আমরা মেডিকেল রুমে এটা আপনার এই সমস্যাটা সমাধান করে দিই। তো আমি খুব, যেহেতু আমার লাইফে আমি ফার্স্ট নেল বেড ড্রিল করে কালেকশন রিমুভ করাই আমার লাইফে ফার্স্ট টাইম ছিল, এবং উনি যার করতেছি উনি পঞ্চপাণ্ডবের একজন। তার মানে যদি ইন কেস অফ আমার টেকনিক্যাল কোনো ফল্ট হয়, তাহলে আমার কেরিয়ারই প্লাস হচ্ছে আমার চাকরি নিয়েও টানাটানির অবস্থা। তো আমি খুব কনফিডেন্টলি স্যারের সাথে কনসাল্ট করলাম। উনি আসতেছেন গাড়িতে, আমি স্যারের সাথে টিম বাসে, উনি টিমের সাথে আসবে, টিম প্র্যাকটিস হবে। তো স্যারের সাথে আমি কনসাল্ট করলাম। ইন দ্য মিনটাইম আমি ইউটিউবের কিছু ভিডিও দেখলাম, কিছু দেখলাম কিভাবে করে, প্রসিডিউরটা কিভাবে। তো দেখলাম যে আচ্ছা প্রসিডিউর তো অনেক ইজি। আস্তে 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 আমি করলাম। করে ফেলার পরে নেলবেড থেকে যখন আমি কালেকশনটা বের করে ফেললাম, সাথে সাথে উনি মানে উনি আগে পা ফেলতে পারতেছিলেন না, কিন্তু যেহেতু নেলবেডের কালেকশন নাই, উনি পাটা সাথে সাথে ফেলছেন। ফেলার পরেই এই কোভিড এর সিচুয়েশনে উনি আমাকে জড়া ধরছেন, ডাক্তার সাহেব আমি তো খুব ভালো ফিল করতেছি। তো এই জিনিসটা খুব ইন্সপায়ার ছিল। এবং মানে আমি ফ্রাইডেতে প্রসিডিউর করছি, উনি স্যাটারডের ম্যাচে হাফ সেঞ্চুরি করছেন। হাফ সেঞ্চুরি করে আমাকে টেক্সট পাঠাইছেন যে, এবং ম্যাচ উইনিং অপরাজিত ছিলেন, ম্যাচ উইনিং হাফ সেঞ্চুরি আমাকে টেক্সট পাঠাইছেন যে ডাক্তার সাহেব আমি ভালো ফিল করতেছি, এই জন্য আমার ফুটওয়ার্কটা ঠিক ছিল, আমি রানেও ফিরছি। এটা আমার জন্য অনেক বড় পাওনা ছিল।
এছাড়া আরেকজন আছেন আমার খুব, ইনিও পঞ্চপাণ্ডবের একজন। আমার তখন আন্তর্জাতিক ম্যাচ চলতেছে, আমি তো এটা ডোমেস্টিকের গল্প বললাম, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ চলতেছে। তো পরের দিন ওনার ম্যাচ, উনি রাত্রে 9টা থেকে শুরু হয়েছে আমার সাথে ফোনে কনভারসেশন, উনি ভালো ফিল করতেছে না। তো আমি কি করবো, আমার স্যার তখন দেশের বাইরে, আমি ওনাকে একটা মেডিকেশন দিলাম। রাতে 11টায় উনি ফোন করলেন, উনি তখনও ভালো ফিল করতেছেন না। আচ্ছা, আমি বললাম যে ভাই একটু টাইম নিবে ওষুধটা কাজ করতে, আপনি একটু ধৈর্য ধরেন। রাত্রে 12টায় উনি লাস্ট ফোন করলেন যে ডাক্তার আমি এখনো ভালো ফিল করতেছি না। আমি তো বললাম যে ভাই আর একটু ওয়েট করেন, ওষুধ কাজ করতে 3-4 ঘন্টা সময় নেই, আপনি একটু ওয়েট করেন। এরপরে আর উনি আমার ফোন করলেন না। আমিও আমার যেহেতু পঞ্চপাণ্ডবের একজন, আমিও ফোন করতে খুব ইতস্ত বোধ করতেছিলাম, আমি ওনাকে ফোন করলাম না। তারপরে সকালবেলা আমি মেডিকেল রুমে হাজির, উনিও আসছে। তো সাধারণত ম্যাচের আগের দিন সাধারণত টিম প্র্যাকটিসে যেসব জার্সি থাকে ওসব জার্সি পরা থাকে আর কি। আর ঠিক ম্যাচের 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে তারা তাদের স্ব জার্সি পরে আর কি। তো উনি ওই সিরিজের যে প্র্যাকটিস জার্সি ওইটাও পরেন নাই, আরেকটা প্র্যাকটিস জার্সি পরে আসছেন। তার মানে কি উনি ম্যাচ খেলতেছেন না। আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি কি সুস্থ না, ম্যাচ খেলতেছেন না? না ডাক্তার সাহেব, আমি তো রাত্রে 12টা 1টার দিকে ভালো হয়ে গেছি, আপনাকে আর জানানো হয় নাই। আমার টিমের প্ল্যান ওয়াইজ আমি খেলবো না, আমার জায়গায় আরেকজন খেলবে, যেহেতু আমরা সিরিজ জিতে গেছি। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওনাকে যখন অন্য একটা টি শার্ট পরা দেখছি, আমি খুব ভয় পেয়ে গেছি যে হয়তো উনি অসুস্থ, আমি আমার যে ট্রিটমেন্ট দিছি ওই ট্রিটমেন্ট উনি ভালো ফিল করেন নাই, তাই উনি ম্যাচ খেলতে পারতেছেন না। না পরে রিলিফ পাইলাম আর কি, যে না উনি ভালো ফিল করতেছে। সো এখানে মানে অনেক বড় চ্যালেঞ্জ একটা, আর একটা হচ্ছে যে মানে ক্রিকেটের সাথে বাঙালির এত আবেগ জড়িত, আর এই ক্রিকেটারদের সাথে কাজ করাটা খুব মানে মেন্টাল যেমন স্যাটিসফ্যাকশন আছে, তেমন একটা ভয় ভয়ও কাজ করতে হয় অনেক, যে কি করলাম কি হয়ে গেল, কি বললাম কি হয়ে গেল। এবং সবচেয়ে বড় সমস্যা কি এই একটা এই একটা মনে হয়, আমার মনে হয় মেডিকেলের সরাসরি এমন একটা পার্ট যেটাতে আপনাকে প্রেশার কুকারের মধ্যে কাজ করতে হয়। কারণ একে তো প্লেয়ারের চাপ, বোর্ডের চাপ, সেকেন্ড হচ্ছে সাংবাদিকের প্রচুর মিডিয়ার চাপ থাকে, এই ডাক্তার কি হলো অমুকের, এই কোভিড সিচুয়েশনে আমরা কোভিড মাঠে খেলা, ফোন করতেছে কে করোনা পজিটিভ হলো, কে করোনা নেগেটিভ, আজকে করোনা টেস্ট কজন হইলো, মানে প্রচুর প্রেশারে থাকতে হয় এবং প্রেশার কুকারের মধ্যে মানে এই আমার কাছে মনে হয় যে স্পোর্টস ফিউশনের ক্যারিয়ার, স্পোর্টস ফিউশনের লাইফটা একটা প্রেশার কুকার লাইফ আর কি। তার অনেক এনজয় করা যায়, সেলিব্রিটি লাইফ লিড করা যায়, যে যাদেরকে আমি টিভিতে দেখতেছি, যাদেরকে আমি সবসময় স্বপ্নের পুরুষ বলা যায়, তাদেরকে আমি খুব নিজ চোখে দেখতেছি, নিজ চোখে ডিল করতেছি। কিন্তু এই যে এর পিছনের গল্পগুলা, যে এদের হ্যান্ডেল করা অনেক কশাসলি হ্যান্ডেল করতে হয়। কারণ আপনি একটা ড্রাগ মানে যেমন ইন কম্পিটিশন ওরা অনেক অনেক ড্রাগ ইউজ করতে পারে না, তো ডোপ টেস্ট করলে এগুলো পজিটিভ চলে আসে, ডোপ টেস্ট পজিটিভ হলে ওরা খেলা থেকে ব্যান হয়ে যাবে। সো অনেক ক্যালকুলেটিভ ওয়েতে ওষুধ দেওয়া, ফুড সাজেস্ট করা, আবার ইনজুরিতে পড়লে কত আর্লি তাকে মাঠে ফিরানো যায়, মিডিয়ার প্রেশার, বোর্ডের প্রেশার, ব্যক্তি প্লেয়ারের প্রেশার। জি ভাইয়া, আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এটা যেমন রোমাঞ্চকর একটা পেশা, তেমনি সাথে সাথে অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাদের বাংলাদেশের তারকাদের নিয়ে সরাসরি ডিল করতে হয়, যাদের নিয়ে আমাদের অনেক বেশি আশা ভরসা, যারা আমাদের অনেক বেশি আশা ভরসার স্থলে। একটা ক্রিকেটেই আমাদের আছে, যে ক্রিকেটটা নিয়ে আমরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি আমরা এটাকে নিয়ে অনেক উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই আমাদের, যখন আমাদের একজন প্লেয়ার খুব ভালো খেলেন। আবার আমরা খুবই কষ্ট পাই যখন আমরা হেরে যাই। আসলে অনেক কিছুই এখানে জড়িত। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু রেজন একটা জিনিস কি মানে জি বলতে হয় যে এদের যেই ডেডিকেশন প্লাস এদের যেই কষ্টটা, এটা আসলে আমরা মাঠে দেখি যে নামলো আর জিরো করে চলে আসলো, কিন্তু এই জিরো করতে গেলেও যে তার ডেডিকেশন ছিল সেটা কিন্তু জি আমরা দেখি না। যে একটা আপনি দেখেন একটা নর্মালি 30 বা 40 ডিগ্রি সেলসিয়াস বা 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি একটু এসির বাতাস খোঁজেন, কিন্তু তারা মাঠের এই রোদের মধ্যে ঘাম ঝরাচ্ছে। তারপরে দেখেন যে আপনি বিরিয়ানি খাচ্ছেন, সে চাইলেও বিরিয়ানি খেতে পারতেছে না, তার কারণ ফিটনেসের জন্য সে চাইলেও অনেকগুলো ফুড তাকে অ্যাভয়েড করে যাইতে হইতেছে। সে এক একটা ইনজুরি জন্য মাসে চিন্তা করলেই দেখা যায় যে এতগুলা ইনজুরি, এতগুলো অপারেশন, তারপরেও মাঠে ফিরে আসা, দেশের প্রতি ভালোবাসা। তো এই জিনিসগুলো না আসলে আমরা জাস্ট সামনের গল্পটাই দেখি, টিভিতে যা দেখি বা
অন ফিল্ডে দেখি যে গেল, আচ্ছা 0 করে চলে আসলো, আচ্ছা বা 6 মারলো বা একটা ক্যাচ মিস করলো বা এইটা ফুল টাচ মারলো কেন, কিন্তু এই ফুল টাচটা করতে যে তার ডেডিকেশন ছিল সেটা কিন্তু আমরা দেখি না। সেটাই আসলে আমরা আসলে মানুষজনকে বাইরে থেকেই অনেক জাজ করে ফেলি, কিন্তু মানুষের যে ডেডিকেশন লেভেলটা, যে আগ্রহ নিয়ে সে এই কাজটা করছে, সেটা আমরা বুঝতে চাই না। একটা মানে একজন যখন একজন ফেইলিউর হয় বা অনেক সময় যখন একটু সে খারাপ করে, তখনই আমরা তাকে নিয়ে নানা কথা বলা শুরু করি। কিন্তু যখন সে ভালো করতে থাকে, তখনই আমরা আবার তাকে নিয়ে অনেক তখন বেশি আমরা আবার তার তার অতীত অতীত খোঁজার চেষ্টা করি যে তার অতীতে কোনো ভুল আছে কিনা, তার অতীতে কোনো ভুল আছে কিনা, সে অতীতে কোনো খারাপ কাজ করছে কিনা। মানে বাঙালি ব্লিচিং করার জন্য খুবই তবে আমি এখানে যখন আমি অ্যাক্সিসের দেখলাম যে গ্রুপে যে অনেক মেয়েই কমেন্ট করছে বা তারা ইন্টারেস্টেড লিখছে, তবে আমার কাছে মনে হয় যে স্পোর্টস মেডিসিনে এখন পর্যন্ত কোনো বাঙালি নারী আমার মনে হয় না কেরিয়ার করছে, অথবা বাংলাদেশে অ্যাটলিস্ট নাই, কেরিয়ার করলো দেশের বাইরে। সো মানে কোনো ফিমেল ডক্টর যদি চায় সে বাংলাদেশের জন্য পায়োনিয়ার হয়ে যেতে পারে আর কি, কারণ এটা টোটালি আনটাচ একটা উইং মেডিকেলের। আর আমার মনে হয় যে সে অ্যাটলিস্ট সে বলতে পারবে যে আমি বাংলাদেশের প্রথম বাঙালি মহিলা স্পোর্টস ফিজিশিয়ান। এটা অনেক অনেক আমার বেশি মনে হয় সম্ভাবনাময়, অনেক বেশি সম্ভাবনাময়। যদি সে কেউ যদি এটাতে খুব প্যাশন নিয়ে, খুব ডেডিকেশন নিয়ে যদি কাজ করতে চায়, তাহলে আসলে এটা অনেক বেশি আমাদের জন্য, যারা ফিমেলরা আছে তাদের জন্য অনেক বেশি না, এই আহ, এই উইং এ একটাই বড় ইয়ে হচ্ছে যে আপনাকে মানে রিস্ক নিয়ে, মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা তো খুব একটা ফার্নিশড উইং না মেডিকেলের। সো দেখা গেছে জি। খুব রিস্ক, যেমন বাংলাদেশে অনেক ওয়ার্ল্ডের অনেকগুলো ইমার্জিং সাবজেক্ট আছে, আমি যদি বলি ট্রপিক্যাল মেডিসিন বা বিহেভিয়ারাল সায়েন্স, মেন্টাল হেলথ, এগুলো কিন্তু বাংলাদেশে খুব একটা প্র্যাকটিস হচ্ছে না। তো কিন্তু জি। দেশের বাইরে বা ইয়াতে খুব এগুলো খুব ইমার্জিং সাবজেক্ট এবং খুব ভ্যালু ভ্যালু। আমাদের করোনা কিন্তু টোটাল দেশ এবং ডক্টর, মানে ডক্টর সোসাইটিকে কিন্তু একটা জিনিস বোঝায় দিয়ে গেছে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের যে কতটা প্রয়োজন, পাবলিক হেলথে যে ডক্টরদের কেরিয়ার করা এবং ডেডিকেটলি কেরিয়ার করা কতটা জরুরি, এবং মাইক্রোবায়োলজি প্লাস ইমিউনোলজি প্লাস ভাইরোলজিতে যে ডক্টররা আসা এবং এইসব জিনিসে কেরিয়ার করা খুব প্রয়োজন, সেটা কিন্তু এই করোনা বা কোভিড-19 কিন্তু খুব সুন্দর বুঝিয়ে দিয়ে গেছে। সো যারা ইয়াং জেনারেশন আছে, যারা এখনো কেরিয়ার ফিক্স করতে পারে নাই বা কেরিয়ার নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে, আমার মনে হয় যে এরকম কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে নিলে খুব ভালো, কারণ যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে কিন্তু সম্ভাবনাও বেশি, শাইন করার সম্ভাবনা খুব বেশি থাকে। চ্যালেঞ্জ খুব বেশি যে আমি এখানে কি করব, আমার তো সামনে কেউ নাই, এখানে কি হবে না না হবে। কিন্তু আবার এখান থেকে কিন্তু আপনি হয়ে গেলে, আপনি যদি এই ফেজটা ওভারকাম করে যান, তাহলে কিন্তু আপনি পায়োনিয়ার, অথবা আপনি অনেকজনের চোখের আইডল। ধন্যবাদ মঞ্জুর হোসেন চৌধুরী ভাইয়াকে। আমরা অনেকক্ষণ ধরে আজকে অনেক বিষয় নিয়ে গল্প করলাম। আমরা যদি ইন শর্টে আপনার কাছে আমাদের এক্সিস সম্পর্কে একটু যদি কিছু বলতেন ভাইয়া, আমরা আমাদের এক্সিস আজকে এখানে আপনার যারা শুনছেন তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ এক্সিস মেডিকেল কলেজকে এত সুন্দর আয়োজন কন্টিনিউ করে যাওয়ার জন্য, কারণ আমি এক্সিসকে অনেকদিন ধরেই ফলো করতেছি। এক্সিসের বিভিন্ন লেকচার ক্লাস, কেরিয়ার পাথওয়ে, কারণ কেরিয়ার পাথওয়েটা না আসলে একটা ফিফথ ইয়ার স্টুডেন্ট অথবা ইন্টার্ন ডক্টরের জন্য খুব একটা পাজল মতো অবস্থা যে কি করব আমি। আমার মেডিকেলের সিনিয়র ওখানে গেছে, আমি আমার যেহেতু মেডিকেল কলেজে কোনো সিনিয়র ছিল না, আমি অন্য মেডিকেল কলেজের সিনিয়রদের সাথে আলোচনা করতেছি যে ভাইয়া কি করব, কোথায় কেরিয়ার করা যায়, কি করা যায়, মানে এই ধরনের একটা ইয়া ছিল। সেম মানে যারা ইন্টার্নিতে অথবা ফিফথ ইয়ারে থাকে তাদের মধ্যে একটা খুব পাজল থাকে যে আমি কেরিয়ার কিসে করব। আচ্ছা কেরিয়ার করলে আমি এমডি করবো না এফসিএস করব, নাকি আগে ডিপ্লোমা করব, মানে এরকম একটা, নাকি বিসিএস এর জন্য পড়বো, মানে সবকিছু মিলে একটা পাজল টাইম যে ফিফথ ইয়ার হচ্ছে আর হচ্ছে ইন্টার্ন টাইমটা। সো আমি বলবো যে লাইফটা হচ্ছে তোমার, আপনার নিজের লাইফ। যদি জুনিয়রদেরকে বলি, লাইফ তোমার নিজের, তোমাকে তোমার লাইফ লিড করতে হবে, কেউ তোমার কোনো কিছু করে দিয়ে যাবে না, তোমাকে কেউ পথ দেখাতে পারবে কিন্তু ওই পথে তোমাকেই হাঁটতে হবে। সো প্রপার ডেডিকেশন এবং প্রপার নলেজ, আমি লাইফে এটাই করতে চাই, এটা আমার এম, এটা আমার গোল। লোকজন বহুত কথা বলবে, পিছনে বহুত কথা হবে, আরে তুমি এখানে গেছো কেন, তুমি ওখানে গেছো কেন। আমরা যখন ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যেতাম এই সিএমএস এর হয়ে, অথবা ট্রিপল এইচপিডি ফাদ মুনতাসিরদের সাথে, তখন প্রচুর কথা হইতো ফ্রি মেডিকেল ক্যাম্প করে কি করবা। কিন্তু ইন দা এন্ড অফ দ্য ডে যারা কথা বলছে তারাই বলছে ভাই আপনার তো ক্লিনিক্যাল স্কিল ভালো, কেমনে হইলো, ভালো হইলো,
আপনার কেমনি হলো, কারণ আমি যে ঘুরে ঘুরে ফ্রি রুগী দেখছি 5th ইয়ারে বা ইন্টার্ন সময়, সেটা কিন্তু আমার 2 বছর পরে বা 1 বছর পরে কাজে লাগতেছে। আমি একটা ড্রাগ দিতে আমি হেজিটেশন ফিল করি না, কিন্তু একটা দেখা গেছে যে আমার চেয়েও পড়াশোনা জানা ভালো ছেলে, সে হেজিটেশন করে একটা রোগীকে এই ড্রাগ দিব কিনা। তো আমার যেমন প্র্যাকটিক্যাল লাইফ আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, ওর কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা নাই। সো আমি বলবো সবাইকে যারা এখন শুনতেছে ভাই আছে, লাইফ আপনার, কেরিয়ার আপনার, হাঁটতে হবে আপনাকে, চলতে হবে আপনাকে, কিন্তু আপনি এই চলার পথে কাউকে সঙ্গী পাবেন, কেউ আপনার শুভাকাঙ্ক্ষী হবে, কেউ আপনার ক্ষতি করতে চাইবে। সো লাইফ আপনার, সবকিছুই আপনার, আপনাকে আপনার পথটাই হাঁটতে হবে। ওই পথটা হাঁটতে হবে কি হবে সেটা জেনে নেন, সেটা বুঝে নেন। আপনারটা, আপনার কেরিয়ার, আপনার উপর আল্লাহ রিজিক ঠিক করে রাখছেন আপনি আপনার, আপনি জাস্ট ডেডিকেটলি কাজ করে যান। ভালো অথবা খারাপ আপনি আজ থেকে 5 বছর পরে পাবেন, অথবা আজ থেকে 10 বছর পরে পাবেন। তখন হয়তো আফসোস থাকবে না যে আচ্ছা না, আমার ডিসিশনটা ভুল ছিল না। কিন্তু এখন হয়তো আপনার ডিসিশনটা, আপনার কাছে মনে হবে যে আমার ডিসিশনটা ভুল, আমার ফ্রেন্ডটা বিসিএস এ চলে গেছে, আমার ফ্রেন্ড এফসিবিএস এ চলে গেছে, আমার ফ্রেন্ড ইয়ে হয়ে গেছে। কিন্তু 5 বছর পরে যখন দেখবেন যে সরকারি আমলাতান্ত্রিকতার কারণে আপনার ফ্রেন্ড এখনো মাগুরা জেলায় পড়ে রয়েছে, আর আপনি এখন ঢাকায় একটা এনজিওতে, আমি জাস্ট পাবলিক হেলথের কথাই বলি, আপনি একটা এনজিওর কান্ট্রি ডিরেক্টর হয়ে পাজেরো গাড়ি চালাচ্ছেন, তখন কিন্তু লাইফের আফসোস গুলো থাকবে না। ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ লাইফ কিন্তু টোটালি আলাদা। ধন্যবাদ ভাইয়া, আমরা ধন্যবাদ রেদনকে, অনেক কিছু জেনেছি। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার যে পথে আছেন সেই পথে আপনি আরো সফল হয়ে যান, আরো সামনে এগিয়ে যান ইনশাল্লাহ, সেই দোয়াই করছি আমরা। সুস্থ থাকুন ভাইয়া, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।